স্বাগত। আজকের পর্ব আসামের বাঁশ শিল্পে তৈরি কাঠের কাজ। আসামের কোনো বিশেষ ধরনের বাঁশ দিয়ে আমাদের চন্দননগর, হুগলি জেলার চন্দননগরের একজন বাসিন্দা গণেশ ভট্টাচার্য মহাশয়, উনি বিভিন্ন রকম হস্তশিল্পের মধ্যে দিয়ে, তার নিপুণ হাতের কারুকার্যের মধ্যে দিয়ে উনি ফুটিয়ে তুলেছেন নানা রকম শিল্প নিদর্শন। বহুদিন ধরেই উনি এই কাজ করে চলেছেন, অনেক দিন ধরেই কাজ করছেন। বিভিন্ন জায়গা থেকে, মেনলি আসাম থেকে বিশেষ ধরনের বাঁশ দিয়ে ওনার এই কাঠের কাজ। অনেক জায়গায় ডেকোরেশনের অর্ডারও থাকে এবং উনি সেই অনুযায়ী অর্ডার মতো এবং নিজের রুচি শিল্পের মিশ্রণ ঘটিয়ে নানা রকম স্কাল্পচার তৈরি করে থাকেন। চন্দননগর 1 নম্বর ওয়ার্ড, হরিদ্রারাঙ্গা, বটতলা পাশেই। দাদা, আপনি এই বাঁশগুলো কোথা থেকে আনেন? এটা তো এই বাঁশগুলোর অনেক রকম নাম আছে, যেমন ধরুন মণিপুরি বাঁশ, কেউ বলে ফাপা বাঁশ, কেউ বলে আসাম বাঁশ, কিন্তু এটা আমাদের চলিত ভাষায় আসাম বাঁশই বলে। আর ফাপা বাঁশ বলে, যেহেতু ফাপা বাঁশ এটা মানে পরিচিত নাম আর কি এখানকার। এই বাঁশ তো সব জায়গায় পাওয়া যায় না, এই বাঁশটা বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ পাওয়া যায়। তো আমার বলতে গেলে ভাগ্যটা ভালো যে আমি লোকালে পাই, এখনো পর্যন্ত পাচ্ছি। আগামী দিনে হয়তো আমাকে বাইরের থেকে কালেকশন করতে হবে। আপনি যে এই যে মূর্তিগুলো বা এই যে স্ট্যাচুগুলো বা এই যে অনুকরণে যে শিল্পগুলো বানাচ্ছেন, এগুলো কি আপনার ইচ্ছে মতো না কোনো স্পেশাল জায়গা থেকে কোনো অর্ডার পেয়েছেন? আমার 12 মাসের অর্ডার থাকে। আচ্ছা। আর এগুলো আমি আমার এক কথায় বলতে বলতে যাবে না, তবু আমি বলছি আমার মতন গুছিয়ে। এই জিনিসটা দেখুন, হস্তশিল্প বা শিল্পী অনেক রকমের হয়। বাঁশের কাজে প্রচুর শিল্পী আছে, কিন্তু আমার পেশাটা আমি যেরকমভাবে বুঝেছি সেটা হচ্ছে, নিজেকে আর কি যেভাবে তৈরি করেছি সেটা এক কথায় বলতে গেলে সর্বসত্তা অনুকরণ। মানে যা দেখব সেটাই তৈরি করতে যেন পারি, নিজেকে সেরকমভাবেই তৈরি করেছি। এখনকার জেনারেশনের মানুষ হয়ে আজকালকার মানুষরা বিভিন্ন মানে এখনকার যুব সমাজ কিন্তু অন্যান্য ফোন বা কম্পিউটার রিলেটেড বিভিন্ন রকম কাজের সঙ্গে লিপ্ত। আপনি হঠাৎ এই পেশাটাকে বেছে নিলেন কিভাবে? এটার উত্তরটা একটু অন্যরকম থাকছে, যদিও আমি কি জানি না সবার পছন্দ হবে কি না। তবে আমার ব্যক্তিগত ধারণা, যখন মানুষের তো আর শুরু থেকেই তো আর জ্ঞান হয় না, যত সমাজকে দেখে নিজের বয়স বদলায়, বুদ্ধির বৃদ্ধি হয়, তার ফলে নিজের অভিজ্ঞতাও বাড়ে। তো আমার যেখানে অভিজ্ঞতাটা বেড়েছে সেটা আমি বুঝেছি যে সবাই যদি এক পথে হাঁটে তাদের সাথে আমি হাঁটতে যাব কেন, আর সবাই এক পথে হাঁটছে তাদের সাথে যদি আমি হাঁটি আমি তো তাদের মতন হয়ে গেলাম। আর জীবনে ব্যতিক্রম কিছু করতে যদি পারো তবেই তোমাকে সমাজ চিনবে, মানুষ জানবে। আর ব্যতিক্রম যদি কিছুই করতে না পারো তুমি বাকি 10 জনের মতন। আপনি শিখলেন কিভাবে কাজটা? না, আমি কারো কাছ থেকে শিখিনি, আমার কোনো শিক্ষাগুরু নেই। তবে ধন্যবাদ তো কাউকে না কাউকে দিতে হয়, সেটা একজনই সেই ধন্যবাদের প্রাপ্য, সেটা হচ্ছে ঈশ্বর। মানে প্রথম চিন্তা ভাবনাটা কিভাবে এলো? এইগুলো ঠিক মানে কলেজ পড়তে বা স্কুলে পড়তে আস্তে আস্তে বানাতেন, বা কর্মশিক্ষা থেকে অনুপ্রেরণা এরকম কিভাবে পেলেন? দেখুন, শিল্পী অনেক রকমের হয়। একটা হচ্ছে জন্মগত শিল্পী, আর একটা হচ্ছে প্রকৃতি দেখে বুঝে হট করে সে তাকে নিজের মধ্যে ঢেলে নেওয়া এবং নিজেকে তৈরি করার জন্য লড়াই করে। আমি তার মধ্যে পড়ি। আমার হিসেব মতন আমার বাপ ঠাকুরদা কোনোদিনও কোনো শিল্পী ছিল না, আমার 14 গোষ্ঠীতেও কোনো। সারাদিনে কত ঘন্টা কাজ করেন? সকাল 7টা থেকে নিয়ে রাত্রি 11:30, মাঝখানে হচ্ছে 2 ঘন্টা রেস্ট। 2 ঘন্টা রেস্ট বলতে জল খাবার, পায়খানা, স্নান, দুপুরের খাবার নিয়ে 2 ঘন্টা। বাড়ির কাজও তো করতে হয়। আচ্ছা, বাড়িতে এত লোক রয়েছে, আমাকে আমার কাজ নিয়ে ভেবে সময় পাই না। আচ্ছা। আর বাইরের কাজ বলতে যখন খুব বাধ্য তখন তো সবাইকেই করতে হয়। আচ্ছা। আর বিনোদন, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা বা বিনোদন, আপনার সারাদিনে বিনোদনমূলক কিছু আছে না সারাদিন কাজ নিয়েই পড়ে থাকেন? সারাদিনের কাজ নিয়েই পড়ে থাকি। আর না, আড্ডা তো অবশ্যই কখনো না কখনো তো মানুষের জীবনে হালকা হওয়ার জন্য আলাদা পরিবেশকে একটুখানি অন্যরকমভাবে দেখতে তো ইচ্ছা করে। তবে আমার কাজ করার মধ্যে আমার সময় ভালো কাটে এই কারণেই, কেন আমি চুপচাপ বসে কাজ করি না, সবসময় অনবরত
দিনে 20টা-25টা করে অডিও স্টোরি শুনি। আমার এমনি দিন চলে যায়, কখন কটা বাজে আমি নিজেও ঠিক বুঝতে পারি। এই আপনার এক একটা স্মৃতিসৌধ বানাতে মোটামুটি কতদিন সময় লাগে? এইখানে যে কটা জিনিস আছে বানাতে আমার মোটামুটি 22 থেকে 23 দিন সময় লেগেছে সব কটা বানাতে। সবগুলো মিলে 22-23 দিন সময় লেগেছে। আর এক একটা বানাতে ইন্ডিভিজুয়াল কতদিন করে সময় লাগবে? এইগুলো হচ্ছে আমার কাছে যদি মানে আমাদের তো মেন তো বাঁশের চটা দিয়ে কাজ, বাঁশের চটা যদি মেশিনে ঘষা আগে পর্যন্ত যদি সমস্ত মাল রেডি থাকে তাহলে এক একটা বানাতে 6 দিন 7 দিন, কোনোটা 5 দিন, কোনো 4 দিন। যেমন ওই বাড়িটা ওই যে আপনি যেটা দেখলেন সেটা বানাতে আমার আজকে যদি দিন হয়ে যায় তাহলে 3 দিনের বা 3.5 দিনে কমপ্লিট। ধরুন কেউ কিনে নিয়ে যাওয়ার পর তাতে যাতে সহজে অগ্নিসংযোগ না হয় সেরকম কোনো অ্যাডিসিভ বা কেমিক্যালকে কিছু দেওয়া থাকে যাতে আগুনের সংস্পর্শে এলে যে কোনো জিনিসই পুড়ে যাবে, এটাই স্বাভাবিক। পুড়ে যেতে পারে সেটা কথা নয়। এবার সে তার জিনিসটাকে কিরকম ভাবে ব্যবহার করছে, কতটা সাবধানে রাখছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং তার সাবধানতার উপর নির্ভরশীল। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কোনো অ্যাডিসিভ কিছু থাকে না সেরকম কিছু যে চট করে আগুন লাগবে না এরকম কিছু? আমার বলে শুধু কথা নয়, পৃথিবীর কোনো শিল্পী সে দায়িত্বটা নেবে না। এত সুন্দর সুন্দর জিনিসগুলোর আপনি কোনো অগ্নি নির্বাপক কিছু ব্যবস্থা রেখেছেন যাতে আগুন লাগলে বা চট করে যাতে না পড়ে বা প্রোটেকশনের কিছু রেখেছেন? মানে আপনি ফায়ারের কথা বলছেন তাই তো? হ্যাঁ, ফায়ার ডিস্টিংগুইশার আপনার ঘরে কিছু আছে কি আপাতত? না। আচ্ছা, আর এইরকম এক একটা এরকম স্মৃতিসৌধ তৈরি করতে আপনার কতদিন সময় লাগে? এই যেমন ধরুন এই ট্রেনটা বানাতে আমার লেগেছে 14 দিন, ট্রামটা বানাতে লেগেছে 3.5 দিন। এইটা আমি ধরেছিলাম কালকে না পরশু দিন রাতে, আজকে কমপ্লিট হয়ে যাবে। এই কাঠের কাজগুলোর প্রিজারভেটিভ কিছু দেন আপনি? কোনো অ্যাডিসিভ ইউজ করেন যাতে ঘুণ ধরে না বা এরকম কিছু অনেক দিন থাকবে এরকম কিছু? এই জিনিসটা আপনার ফোনের স্ক্রিনের সামনেই রয়েছে। এটা সম্বন্ধে বলে দিই, বাঁশ, এটা যেহেতু বাঁশের জিনিস, বাঁশকে 2 রকমভাবে সিজন করানো যায়। একটা হচ্ছে কেমিক্যাল দ্বারা আর একটা হচ্ছে প্রকৃতির দ্বারা। তো আমার কাছে কোনোদিনও কেমিক্যাল দ্বারা কখনো করে দেখিও নি বা তার প্রয়োজন পড়েও নি, কেন বাড়ির পিছনেই গড় রয়েছে। আমি বাঁশ 2 দফা আনি, বাঁশ ফেলে দিলাম, বাঁশ জলে রোদে পচেই যাচ্ছে সব সময়। তাহলে ন্যাচারাল মানে একদম স্বাভাবিক প্রক্রিয়ায় সেই বাঁশটা পচন হচ্ছে ভেতরে এবং সেখান থেকেই সিজন হয়ে যাচ্ছে। কিন্তু ওই কেমিক্যাল দিয়ে সিজন করা মানে হচ্ছে পরবর্তীকালে যখন মাল তো কখনোই পুরোপুরি সিজন হয় না কেমিক্যাল দ্বারা, কেন একটা বাঁশের মধ্যে কেমিক্যাল যখনই দিয়ে প্রসেসিং করা হবে সেখানে 45% রস বাঁশের মধ্যে থেকেই যায়। যার ফলে হয় কি, বিভিন্ন মেলা থেকে অনেকে অনেক জিনিস কেনার ফলে পরবর্তীকালে একটু ওয়েদার আপ অ্যান্ড ডাউন হলে তখন ঘুণ ধরতে শুরু করে। এর কারণটাই হচ্ছে আপনার ওই কেমিক্যাল দ্বারা প্রসেসিং করার ফল। আর ন্যাচারাল জিনিস ন্যাচারালভাবে যদি আপনি প্রসেসিং করে, যেমন পুকুরে ফেলে বা নর্দমায় ফেলে, যেমন আপনি একটু পরেই দেখতে পাবেন যে আমার ওইখানে সব প্রসেসিং হচ্ছে, জলের মধ্যে পড়ছে। তো ওই প্রক্রিয়ায় যদি পচন করানো হয় তাহলে মানে ভবিষ্যতে কি কথা বাদ দিলেও আগামী 100 বছরে ওই জিনিসের কিছু হবে না যদি আপনি সযত্নে রাখতে পারেন। ঘুণ পোকা, ঘুণে ধরা, তারপর ছত্রাক জমা, ওষুধ তো পরের, ওষুধ তো কোনো প্রশ্নই নেই। বলছি, এতদিন ধরে আপনি যা এই ধরনের যে মূর্তিগুলো করেছেন, মূর্তি বা এই সমস্ত যে স্মৃতিসৌধগুলো করছেন, এগুলো এখনো পর্যন্ত কতদিন মানে কতগুলো তৈরি করেছেন কিছু আন্দাজ বলতে পারবেন? সারাদিনে তো মানুষ অনেক রকমের কাজকর্মই করে, কিন্তু মনে থেকে যায় কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো। তবে আমার যা ধারণা এখনো পর্যন্ত আমার গুরুত্বপূর্ণ কাজ 1,500-এর ওপরে চলে গেছে। কাজ তো আমি 19 বছর ধরে করছি, তখন তার মানে তো এ নয় যে শুধু 1,500 খানা কাজই করেছি, তার আগেও অনেক কাজ করেছি। সেইগুলোকে যদি আমি মাথায় না রেখে শুধু সিলেক্টেড কাজ বাছি তাহলে আমি বলবো 1,500-এর ওপরে আমার কাজ আছে। একটু নাম বলবেন একে একে? যন্ত্রপাতি তো কাজ করতে গেলে বিভিন্ন ধরনের হয়, কিন্তু আমার ক্ষেত্রে এখনো পর্যন্ত যেসব যন্ত্রের সাহায্য লেগেছে বা করছি সেটাই হচ্ছে এটা। যেমন কড়া, এই ছোট হাতুড়ি, ছোট কাঁচি, বড় কাঁচি, কাঁটার, মিনি ট্যান্সার ব্লেড, তারপরে এই আপনার এই ছুরি লাগে 4-5খানা, ফিতে, স্কেল, এইগুলো, এই
বাটালির কাজ আমার বাসে বিশেষ বাসের মধ্যে বাটালির কাজে প্রয়োজন পড়ে। আর আটাটা কি আটা? আটাটা হচ্ছে আপনার এই 743 এই আটা। আচ্ছা। মানে অনেকে অনেক রকম আটা ইউজ করে, তবে আমি তো 19 বছর ধরে ব্যবহার করে চলেছি, অনেক আটাই পাল্টেছি। তো বিগত 7-8 বছর ধরে এই আটা ইউজ করছি। এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আটা বলা যায়, মানে হাতের কাজের জন্য, আমাদের বাসের কাজের জন্য এর ওপরে কোনো আঠা নেই। আচ্ছা। আর এই সমস্ত সামগ্রী আপনি লোকালেই পেয়ে যান, কাছাকাছি স্থানীয় জায়গাতেই পেয়ে যান, না অন্য কোনো দূর থেকে আনতে হয়? আর এই তো এই পুজোটা পেরিয়ে গেলে, এই দুর্গা উৎসব পেরিয়ে গেলে আমাকে বাইরের থেকে মাল কালেকশন করতে হবে। তবে এখন যা স্টকে আছে 1.5-2 বছরের স্টক। এই যে বাঁশগুলো আপনি আনেন, সেগুলো কিভাবে আনেন? মানে কোনো ট্রান্সপোর্টে আসে, না আপনি নিজে গিয়ে কালেকশন করে নিয়ে আসেন? সেক্ষেত্রে আমার আবার অনেক জায়গায় চরিত্র চেঞ্জ হয়। কেন, আমি যখন বাস ঝাড় থেকে আমি নিজে বাস কাটি, অর্থাৎ আমি তখন হয়ে যাই কাঠুরিয়া। গলায় গামছা থাকে, প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, গামছা পরে, তখন আমি বাস নিজেই কাটি, ঝাড় থেকে নিজে বাস বার করি, তখন আমি শিল্পী নয়। এবং গাড়ি লোড ফোড যখন করি তখন আমি হয়ে যাই হচ্ছে খালাসি। যখন মাল নিয়ে নামালাম তখন হয়ে যায় খালাসি। সমস্ত কিছু চরিত্র যখন পুরো সম্পূর্ণ হয়ে যায়, তারপর আমি যখন কাজে বসি তখন আবার আমি শিল্পী, তখন কারিগর, তখন কারিগর, তারপরে বিক্রেতা, তারপর ব্যবসায়ী। একদম। আমার লাইফে বিভিন্ন চরিত্র আছে, স্টেপ বাই স্টেপ। আচ্ছা। আপনার বয়স কত? আমার 41 বছর বয়স। আচ্ছা। এই ব্যবসার জন্য আপনি কোনো লোন টোন পেয়েছেন আগে? লোন ফোন না, আমি কোনোদিনও ট্রাই করিনি এখনো লোনের ব্যাপারে। আমি লোনের জন্য এখনো পর্যন্ত কোনোদিনও ট্রাই করিনি। আচ্ছা। সমস্তটাই নিজস্ব ব্যক্তিগত পুঁজিতে? হ্যাঁ, পুঁজিতে। আচ্ছা। আর লোনের ব্যাপারে একটা কথা বলতে গেলে, লোনের ব্যাপারে অনেক হ্যাপা থাকে, সহজে লোন পাস হয় না। লোনের অবস্থা পরিস্থিতি যতই ক্লিয়ার থাক, সহজে পাস হতে চায় না। আচ্ছা। সরকারি সাহায্যের কিছু আশা করেন? সরকারি সাহায্য বলতে ওই সরকারি আর্টিসিয়ান কার্ড আছে এই অবধি, আর ওই বছরে কয়েকটা মেলা হয়। তবে যার সাথে ঈশ্বর আছে তার সাথে সবাই আছে বলতে হবে। কেন, মানুষই হচ্ছে সব থেকে বড় জিনিস। যেখানে মানুষ আমাকে গ্রহণ করেছে, সেখানে ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সেটা তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমার 12 মাস, যেহেতু আমি আপনাকে একটু আগে বললাম যে 12 মাস আমার কাছে কাজ থাকে, সেই জন্য আমার সরকারি মেলায় যাওয়ার মতন বিশেষ সময় হয়ে ওঠে না। এইগুলো সবকে কেন্দ্র করে একটা মূল শিক্ষায় গঠিত হয়। যখন একটা মানুষের মধ্যে এগুলো থাকবে না, তখন কিন্তু তার যে শিক্ষা নেওয়াটা জাস্ট একটা আবেগ, আর আবেগ দিয়ে কোনোদিনও শিক্ষা গ্রহণ করা যায় না। মেয়েরা কেউ ইন্টারেস্টেড, না শুধু পুরুষরাই এসেছে এখনো পর্যন্ত? মেয়েরাও, আমি যাদের কথা বললাম ওদের মধ্যে মেয়েরাও ছিল। আচ্ছা। ফাইন আর্টসের কোনো স্টুডেন্টও কি এসেছিল? না, কোনোদিনও আসেনি। আর সব থেকে বড় কথা, আমি আমার এই কাজের বিষয়ে যেটা মানে বুঝি, মানুষ খুব কম শিল্পকলাই আছে। শিল্পকলা তো সহজ আছে, কঠিন আছে। মানুষ সবসময় সহজটাকে ধরতে চায়, যে খুব কমে কোনটা আমি শিখবো এবং খুব কমে শিখে তাড়াতাড়ি আমি অর্থ উপার্জন করব। এখনকার মানুষের ধারণা সেটাই। তাই জন্যই তো পিকাসোকে সবাই চেনে, যে 30 বছর অতিক্রম করার, প্র্যাকটিস করার পর, 30 বছর কঠোর পরিশ্রম করার পর তিনি 30 মিনিটে একজনের ছবি কমপ্লিট করতে পারতেন। কিন্তু তার জন্য তো তাকে 30 বছর পরিশ্রম করতে হয়েছে। পরিশ্রম না করলে সহজে কিছু পাওয়া যায় না। সহজে যেটা পাওয়া যায় সেটা মানে আপনার আয় উন্নতি তা দিয়ে বেশি হয় না, সেটা কিছু দূর গিয়ে ভেঙেও যায়, নষ্ট হয়ে যায়। গণেশবাবু, আপনার পরবর্তী জেনারেশনকে আপনি কি এই পথে আনবেন, শেখাবেন? এমনিতেই বিশ্বের বড় বড় বৈজ্ঞানিকরা বলেছে যে ফোন আবিষ্কারের ফলে পরবর্তী জেনারেশন মূর্খ তৈরি হবে। সেখানে তার একটা বড় ওইসব বড় ব্যাখ্যাতীত বৈজ্ঞানিককে টপকে গিয়ে তো আমার পরামর্শ দেওয়াটাই ভুল। কেন, আমার মতে তিনি যেটা বলেছেন অবশ্যই ঠিক বলেছেন।
নতুন কেউ কেউ শিখতে আসে আপনার কাছে, আগ্রহ প্রকাশ করেছে? শেখার ব্যাপারটা বড্ডই রোমান্টিক। কেন এই জন্যই আপনি এতগুলো প্রশ্ন আমাকে করলেন, যার আমি সঠিক মানে মন খুশি করার মতন কাউকে উত্তর দেইনি, কেন ওটাই সঠিক ছিল। এই যে আপনি শেখার ব্যাপারে বললেন, তো শেখার ব্যাপারে আমি গেল বছর 2023-এ যখন অনেকগুলো জিনিস বানাচ্ছিলাম, তো আমি তো সোশ্যাল মিডিয়ায় আপলোড করি। তো আমার কলকাতা ভিক্টোরিয়া দেখে একটা ছেলে আমাকে ফোন করে বলে যে আমি দাদা আপনার কাজ শিখতে আসবো, আমি খুব আগ্রহী। তাই আমি বলছি চলে এসো। তো সে আগের দিন ফোন করে, পরের দিন সকাল 10টা থেকে 10টা 15-এর মধ্যে ঢোকে। তো আমার ওই ভিক্টোরিয়াটার লেন্থ ছিল 8 ফুট। তো ওই 8 ফুট লেন্থ যখন আমি ওকে উল্লেখ করলাম ওনার প্রশ্ন করার পর, তো তখন দেখলাম উনি ওতেই 8 ফুট। আমি তখনই বুঝে গেছিলাম যে এ শিখতে পারবে না। তো আমি দেখলাম সে 10টা 15-তেই এলো, 11টা 10-20-তে আবার বাড়ি পালিয়ে গেছে। পরের দিন আমাকে ফোন করে বলে দাদা আমার দ্বারা ও কাজ শেখা হবে না। শুধু এটা প্রথম এক্সপিরিয়েন্স পাইনি, এর আগেও আমি ফ্রিতে সবাইকে শেখাবো বলেছিলাম। তো ওটা চলেছিল মোটামুটি মাসখানেকের মতন। প্রথম সপ্তাহে এলো 38, তারপরে 17, তারপরে এলো 12, একজন লাস্ট ওদের মধ্যে একজন ছিল, ওই মেরে কেটে 1 মাসের মতন, তারপর গল্প শেষ। কারণ শিক্ষা সবাই নিতে পারে না, শিক্ষা সবার জন্যই, কিন্তু শিক্ষার মতন শিক্ষা সবাই নিতে পারে না। আচ্ছা গণেশবাবু, আপনার এই বৃহৎ শিল্পের এই মহৎ উদ্দেশ্যের কাজে আপনি আপনার ফ্যানেদের বা আমাদের মতো ক্রেতাদের বা সামান্য আপনার দর্শক বন্ধুদের জন্য যদি কিছু বলার থাকে, কোনো বার্তা দিলে বলুন। প্রথম কথা, কেউই তো আর সামান্য নয়, সব সামান্যই একদিন অসামান্য হয়। তো তাদের উদ্দেশ্যে বিশেষ বলবার কিছু নেই। এখনকার সমাজ যেদিকে পরিচালিত হচ্ছে, নতুন করে কাউকে তো আর কিছু বলে করে শেখানো যায় না। কেন সবাই যদি জেগে ঘুমায়, তাকে ঘুম থেকে তোলবার মতন আপনি যদি যতই প্রচেষ্টা করুন, লাভের লাভ কিছু নেই। ইচ্ছাটা নিজের মধ্যে থাকতে হবে, বলে কয়ে কোনোদিনও হয় না।